অধ্যায় নম্বর 2 সময় ও গতি চ্যাপ্টার 2। এইটার মধ্যে খুব একটা ভালো জায়গা সায়েন্সের, যেখানে অনেক কিছু শেখার আছে। এই জিনিসগুলো পরবর্তী ক্লাসে থাকবে, যেগুলো আমাদের খুবই হেল্প করবে পরবর্তী ক্লাসের টপিকগুলো বোঝার জন্য। তার জন্য এই টপিকগুলো ভালো করে আমাদের বুঝতে হবে। তাই যতটা সহজে বোঝানো যায় আমি সেইভাবে চেষ্টা করব, এবং আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই ক্লাস দেখার পর আর অন্য কোনো ক্লাস দেখা লাগবে না বা বোঝার প্রয়োজন পড়বে না। এনাফ। প্রথমে আমাদের দুটো টপিক সম্পর্কে জানতে হবে, যেটা হলো অতিক্রান্ত দূরত্ব আর একটা সরণ। এই দুটো একসাথে আমরা বুঝলে আমাদের সুবিধা হবে দুটো টপিকটা খুবই সহজে বোঝার জন্য। মানে আমরা যদি আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করি তাহলে কনফিউজড হয়ে যাব, কিন্তু আমরা যদি একসাথে লিখে একসাথে বোঝার চেষ্টা করি তাহলে সহজে বুঝবো। তো তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এবং অপর দিকে যেটা আছে সেটা হচ্ছে সরণ। মাঝখানে আমরা একটা পার্টিশন করে দিতে পারি, কারণ দুটো আলাদা টপিক। অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি ডিসটেন্স, এবং সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট টপিকটাকে ভালো করে বুঝতে হবে, কারণ এই জিনিসটাই সরণ কি অতিক্রান্ত দূরত্ব কি এই জিনিসই আবার ক্লাস 9-এ গিয়ে পাবে, ক্লাস 11-12-এ গিয়ে পাবে, 11-এ গিয়ে আছে আবার। তো মোদ্দা কথা হচ্ছে এই জিনিসটাকে যদি এখনই ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে পরবর্তী ক্লাসে এর সাথে কিছু কিছু ইনফরমেশন একটু যুক্ত হবে। তাছাড়া এখন যা বোঝাবো সেই সেম জিনিস সেই ক্লাসে গিয়ে আমরা পড়বো। অর্থাৎ এখন যে সংজ্ঞাটা আমরা পড়বো কাকে বলে, যদি বলা হয় অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, সেটা এখন যা বলে দেবো আগামী ক্লাস 9-এ গিয়েও সেই সংজ্ঞাই বলবে, সেই জিনিসটা বললেই তুমি ফুল নাম্বার পাবে। হ্যাঁ, তার সাথে একটা দুটো, যেটা বললাম, একটা দুটো টপিক শুধু জুড়বে, একটা দুটো ইনফরমেশন শুধু যুক্ত করা হবে, তাছাড়া আর কিচ্ছু ডিফারেন্স হয় না। সায়েন্সের এখানেই তো মজা। আমি এখন যা পড়বো, শুধু সায়েন্স বলে না, বাংলা, ইতিহাস, ভূগোল সবকিছুই এখন যা পড়া হয়, ছোট ক্লাসে যা পড়া হয় সেটা আর 2 বছর পরে গিয়ে 3 বছর পরে গিয়ে আরো সেটাকে একটু বেশি ইনফরমেশন যুক্ত করে তার সাথে আমরা পড়ি। এই হচ্ছে ডিফারেন্স, আর কিচ্ছু হয় না। মূলত এটাই হয়ে থাকে, কিন্তু আমরা ক্লাস 7-এ গিয়েও যা পড়ছি সেটা আমরা কলেজে গিয়েও সেই একই জিনিসই পড়তে হবে, ডিফারেন্স কিছু হয় না। হ্যাঁ, শুধু একটু এক্সট্রা ইনফরমেশন আসে। যাই হোক, অতিক্রান্ত দূরত্ব কি প্রথমে একটা গল্প কোয়ালিটিতে বলি, সেটা বোঝো। ধরো এই জায়গায় একটা পয়েন্ট নিয়েছে, এই পয়েন্টটার নাম হচ্ছে এ, আর এখানে একটা পয়েন্ট নিয়েছে, এই পয়েন্টটার নাম হচ্ছে বি। তাহলে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। ক্লিয়ার হলো? এই এ পয়েন্ট হলো তোমার বাড়ি, আর বি পয়েন্ট হলো স্কুল। কথার কথা ধরে নিলাম এটা হলো বাড়ি, এটা হলো স্কুল। তো এই বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য দেখা হলো 3টে রাস্তা আছে। এই একটা রাস্তা, এই সোজা একটা রাস্তা, আর এই দিক দিয়ে আরেকটা রাস্তা। 3টে বলে না, একাধিক রাস্তা হতে পারে, মোদ্দা কথা ধরে নিচ্ছি 3টে রাস্তা আছে বোঝার জন্য। তো আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য এই উপরের যে 1 নম্বর যে রাস্তাটা, এটা 1 নম্বর রাস্তা বলে মনে করে নিচ্ছি, এটা 2 নম্বর রাস্তা, আর এটা 3 নম্বর রাস্তা। তো 1 নম্বর রাস্তা দিয়ে যদি আমরা যাই, 1 নম্বর রাস্তা দিয়ে যদি আমরা যাই, 1 নম্বর রাস্তা দিয়েও আমরা যেতে পারি, 2 নম্বর রাস্তা দিয়েও যেতে পারি, 3 নম্বর রাস্তা দিয়েও যেতে পারি। অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞায় বলা হচ্ছে যে প্রাথমিক বিন্দু, অর্থাৎ এই প্রথমের যে বিন্দুটা, এটা বলা হচ্ছে প্রাথমিক বিন্দু, এবং অন্তিম বিন্দু, প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য আমরা যতটা পথ অতিক্রম করব, যতটা পথ যাব, সেই মোট পথের যে দৈর্ঘ্যটা, মোট পথের যে লেন্থটা, সেটাই হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত কথাটার মানেই কিন্তু অতিক্রম করা দূরত্ব। অতিক্রম করা দূরত্ব মানে পেরিয়ে আসা দূরত্ব। সেটা একটুখানিও পেরিয়ে আসতে পারি, সেটা অনেকটাও পেরিয়ে আসতে পারি, সেটা যাই হোক, অল্প একটু পেরিয়ে আসলেও যতটা আমরা পথ পেরোবো সেটাই হলো তার অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা সহজে ডিস্টেন্স বলি। কতটা ডিস্টেন্স পেরিয়ে এলাম, কতটা ডিস্টেন্স যাবি, কতটা ডিস্টেন্স এখান থেকে অতটা, আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কতটা, এরকম আমরা আলোচনা করি, এরকম আমরা বলি, বাংলাতে বলি দূরত্ব। তো সেই দূরত্ব আর অতিক্রান্ত মানে দূরত্বটাকেই আমরা অতিক্রান্ত দূরত্ব বলছি ভালো ভাষায়, এবং ইংরেজিতে বলা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কি বলা হলো আরেকবার বলি। আমরা যে পথ দিয়েই যাই না কেন, প্রথম পথটা দিয়ে যাই বা দ্বিতীয় পথটা দিয়ে যাই বা তৃতীয় পথটা দিয়ে যাই,
যে পথ দিয়েই যাই না কেন, যতটা আমরা পথ অতিক্রম করব সেটাই হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব। যদি কথার কথা ধরে নিলাম এই যে পথটা 1 নম্বর পথটা, এটা দেখালো আমি ধরে নিলাম 15 কিলোমিটার, 15 কিলোমিটার, এবং দ্বিতীয় পথটা ধরে নিলাম 10 কিলোমিটার, এবং তৃতীয় পথটা আরো দূর, মানে বেশি লেন্থ দেখা যাচ্ছে যেহেতু একা দেখা বেশি, তাই আমি কথার কথা ধরে নিলাম এটা হচ্ছে 20 কিলোমিটার, 20 কিলোমিটার। ঠিক আছে, এত দূরে হয় না সাধারণত, আমি ধরে নিচ্ছি। তো আমি প্রথম যে পথটা যেটা 15 কিলোমিটার, আমি যদি ওই পথটা দিয়ে স্কুলে যাই তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে 15 কিলোমিটার। ক্লিয়ার? যদি আমি দ্বিতীয় পথটা দিয়ে স্কুলে যাই তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে 10 কিলোমিটার। যদি আমি তৃতীয় পথটা দিয়ে যাই তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে 20 কিলোমিটার। বোঝা গেল? যদি যদি আমি 1 নম্বর যে রাস্তাটা, সেই 1 নম্বর রাস্তা দিয়ে আমি অন্তিম বিন্দুতে পৌঁছালাম, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালাম, পৌঁছে আমার স্কুলের কাজ মিটে গেছে, সেদিন আমি স্কুল করিনি, সাথে সাথে ছুটি হয়ে গেছে কোনো কারণস্বরূপ, তাহলে আমি আবার সেই বি রাস্তা দিয়ে যদি আমি ফিরে আসি, এই সরি 1 নম্বর রাস্তা দিয়ে যদি ফিরে আসি, বি থেকে এ তে যদি আমি আবার ফিরে চলে আসি, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব কত হলো? এই 15 কিলোমিটার যেহেতু গেছি, আবারও 15 কিলোমিটার ফিরছি, তাহলে 15 যোগ করলে 30 কিলোমিটার, অর্থাৎ 30 কিলোমিটার পথ হচ্ছে আমি অতিক্রম করেছি। 30 কিলোমিটার পথ হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব হবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব, আমি যতটাই পথ অতিক্রম করব, যতটা পথ যাব, সেটাই হলো আমার অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? আমি যদি আরো এটাকে আরেকটু বোঝাই, আমি যদি 3 নম্বর রাস্তা দিয়ে যাই, দেখা গেল 20 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমি গেছি স্কুলে, ওইদিকে রাস্তা দুটো বন্ধ, খারাপ, তো আমি এই রাস্তা দিয়ে গেছি, আসার সময় শুনলাম যে রাস্তা মাঝখানের রাস্তাটা, এই যে এ থেকে বি এর যে রাস্তাটা, যেটা সব থেকে শর্টেস্ট ওয়ে, 2 নম্বর রাস্তা, সেই রাস্তাটা ভালো করেছে বা ঠিক হয়ে গেছে, কোনো কারণবশত দ্রুত ঠিক করে দিয়েছে বা বন্ধ ছিল সেটা চালু করে দিয়েছে। তাহলে আমি এই 3 নম্বর রাস্তা দিয়ে গেলাম স্কুলে, আবার ওই 2 নম্বর রাস্তা দিয়ে ফিরে আসলাম, তাহলে 3 নম্বর রাস্তা কতটা কিলোমিটার আছে? এটা 20 কিলোমিটার পথ আছে, তাহলে 20 কিলোমিটার পথ আমি গেলাম, আবার ফিরে আসছি কত কিলোমিটার পথ দিয়ে? 10 কিলোমিটার পথ পেরিয়ে। তাহলে 10 আর 20 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 30 কিলোমিটার। তাহলে আমি 30 কিলোমিটার পথ অতিক্রম করলাম। তাহলে আমার 30 কিলোমিটার পথ হলো আমার ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব। আশা করা যায় যে বোঝা গেছে অতিক্রান্ত দূরত্ব কি। এবার এই যে এত কিছু বললাম, এটাই আমাদের সংজ্ঞা বা কাকে বলে দিতে পারে যে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, লেখো। তাহলে সেইটা লেখার জন্য আমাদের কি লিখবো? লিখবো যে কোন একটা বস্তুর প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য যে পথ অতিক্রম করতে হয় তাকেই অতিক্রান্ত দূরত্ব বলে। সুবিধার জন্য আমি এটাকে লিখে দিচ্ছি যে সরল বা বক্র পথে, সরল বলতে সোজা, আর বক্র বলতে একা বেঁকা টেরা বেঁকা, মানে বক্র বলতে বেঁকা। তো সরল বা বক্র পথে আমরা এই যে সোজা রাস্তায়ও যেতে পারি, আবার বেঁকা বুকা রাস্তাতেও যেতে পারি। কোন বস্তুর প্রাথমিক অবস্থান, আমরা এটা তো আগেরবার সংজ্ঞায় বললাম প্রাথমিক বিন্দু, তো এটা তো আমরা ছবির আকারে বুঝছি যে প্রাথমিক বিন্দু, কিন্তু এটার বিন্দুটার মানেই তো প্র্যাকটিক্যাল লাইফে সেটা একটা অবস্থান। মানে আমি যদি আমার বাড়ি থেকে স্কুলে যাই, তাহলে বাড়ির যে জায়গাটা সেটাকে তো আমরা বলি অবস্থান, তাই বলা হচ্ছে অবস্থান। ঠিক আছে, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত পেরিয়ে আসা, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত পেরিয়ে আসা মোট পথকেই অতিক্রান্ত দূরত্ব বলে। এই যে প্রাথমিক যে পয়েন্টটা, এটাকে যদি প্র্যাকটিক্যাল ভাষায় বলা হয় তাহলে বলা হবে প্রাথমিক অবস্থান বা বিন্দু, অবস্থান বা বিন্দু। আর এই লাস্ট যেটা অন্তিম, অন্তিম মানে শেষ, তো অন্তিম বিন্দু, অন্তিম অবস্থান বা বিন্দু। ঠিক আছে, অবস্থান বলাটাই ভালো, কারণ আমরা প্র্যাকটিক্যাল লাইফে বেশি ইউজ করি। বিন্দু কখন বলি? যখন আমরা গাণিতিক ভাষায় যাই, যখন আমরা গাণিতিক ভাষায় বোঝার চেষ্টা করি তখন কথাটা বিন্দু বলি, কিন্তু আসলে তো আমরা অতিক্রান্ত দূরত্বটাকে বেশিরভাগ প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব, তার জন্য অবস্থান কথাটা বলাই বেস্ট। ওকে, এটা বোঝা গেল অতিক্রান্ত দূরত্ব। সরণটা হলো আরো সহজ বলা যায়। আমরা এ বিন্দু আর বি বিন্দু নেব, এটা হলো বি বিন্দু, এটা হলো এ বিন্দু। এ বিন্দু মানে আমার বাড়ি, আর বি বিন্দু হলো স্কুল। তো বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য আমাদের সব থেকে ছোট পথ, সব থেকে শর্টেস্ট ওয়ে, সব থেকে ছোট যে পথটা, ওই ছোট পথটাকেই বলা হয় সরণ। মানে আমি যদি এই পথ দিয়ে যাই স্কুলে, অন্য বেশি ঘুরে ঘুরে যদি যে কোনো পথ দিয়ে যদি যাই,
পার্টিকুলার আমার স্থানে, আমি যেহেতু স্কুল বলছি, বাড়ি থেকে স্কুল, তাই স্কুলটার কথাটা নিয়েই বুঝি। বাড়ি থেকে যদি স্কুলে যাই অন্যান্য পথ দিয়ে, তাহলে সেগুলো আমার অতিক্রান্ত দূরত্ব হবে, সেগুলো স্মরণ হবে না। স্মরণ হতে হলে সব থেকে ছোট পথ হতে হবে। অন্তিম বিন্দু আবার এবং প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে সব থেকে ছোট পথ, সেই ছোট পথটাকে আমরা স্মরণ বলবো, সেই ছোট পথটাকে আমরা স্মরণ বলবো। এটা স্মরণ নয়, এটাও স্মরণ নয়, স্মরণ হচ্ছে এই লাইনটা, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে? এটা ভালো করে বুঝতে হবে স্মরণটা আর একটু। তাহলে এইগুলো কিন্তু আমাদের স্মরণ নয়। 1 নম্বর আর 3 নম্বর যে লাইন পথ, ওটা কিন্তু স্মরণ না, স্মরণ হচ্ছে সব থেকে শর্টেস্ট ওয়ে। কথার কথা ধরে নিলাম যে একটা আমরা যদি ম্যাপ দেখি, তাহলে এটা কিন্তু কখনোই হয় না যে কোনো একটা রাস্তা পার্টিকুলার, কোনো একটা রাস্তা এখান থেকে, মানে তুমি যদি তোমার প্র্যাকটিক্যালি যদি বোঝো যে তোমার বাড়ি থেকে তোমার স্কুল কিন্তু একদম সোজা পথ না, সোজা পথ তৈরি করতে গেলে লোকের বাড়ির উপর দিয়ে একটা রাস্তা তৈরি করতে হবে, তাহলে গিয়ে একটা সোজা পথ তৈরি হবে। তার মানে স্মরণ কিন্তু খুব কমই আমরা ইউজ করি, বেশি কোনটা ইউজ করি, এটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সটাই আমরা বেশি ব্যবহার করি, মানে ডিস্টেন্সটাই আমরা বেশি পেরিয়ে যাই, স্মরণটা কিন্তু খুব একটা পেরোই না। কারণ স্মরণ শুধুমাত্র তখনই হবে যখন একটা শর্টেস্ট ওয়ে, সব থেকে শর্টেস্ট ওয়ে হবে। হ্যাঁ, কখন হতে পারে, দেখা গেলো আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি, তাহলে ফাঁকা মাঠের মধ্যে দেখা গেলো পার্টিকুলার একটা জায়গা থেকে সোজাসুজি একটা পার্টিকুলার আর একটা জায়গাতে আমি যাব, তখন যে মাঝখানে যে ডিস্টেন্সটা হবে, ওই দূরত্বটাকেই আমরা বলবো স্মরণ। মানে আমি এটা বলতে পারি যে স্মরণটা দূরত্বের সমান হতে পারে, কিন্তু কখনোই দূরত্বের সমান স্মরণ হবে না। কি বললাম আরেকবার রিপিট করছি, এই স্মরণটা কি বোঝায়, যে সব থেকে যে শর্টেস্ট ওয়ে, এই যে সব থেকে যে শর্টেস্ট ওয়ে, সব থেকে যে ছোট পথ, এই ছোট পথটাই তো স্মরণ। ঠিক তেমনই আমাদের অতিক্রান্ত দূরত্বের মধ্যে কিন্তু সব থেকে ছোট পথ একটা আছে, এই সব থেকে ছোট পথটাও কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব। তার মানে স্মরণ অতিক্রান্ত দূরত্ব হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব, সমস্ত অতিক্রান্ত দূরত্ব স্মরণ হতে পারে না, স্মরণ হতে পারে না। এই কথাটাকেই ভালো করে বোঝো, আরেকবার রিপিট, পিছিয়ে যাও, পিছিয়ে গিয়ে দেখো, এই কথাটাকে বোঝো। এই কথাটা যদি ফিল করতে পারো, তাহলে তুমি অনেকটাই সায়েন্সের এই কনসেপ্টটার মানে এগিয়ে যাবে, অন্যান্য অনেক স্টুডেন্টসের থেকে তুমি এগিয়ে থাকবে, পরিষ্কার। তো এই স্মরণের আমি সংজ্ঞা যেটা আছে সেটা লিখে ফেলছি। তাহলে এখানে বলা হলো যে কোনো বস্তুর প্রাথমিক অবস্থান, কোনো বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের, এই যে অন্তিম অবস্থান, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যবর্তী বা মধ্যবর্তী সব থেকে যে ছোট সরলরৈখিক পথ, সেই সব থেকে ছোট সরলরৈখিক পথকে স্মরণ বলে। তাহলে এই মধ্যবর্তী প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী যে সব থেকে ছোট যে পথটা, সব থেকে ছোট, এবং সেটা কেমন হবে, সরলরৈখিক, সরলরৈখিক মানে একদম সোজা, সরলরৈখিক পথকে বলা হয় স্মরণ, ঠিক আছে? এটা কিন্তু হবে না যে তিনটে পথ আছে, সেই তিনটে পথ দেখালো বেঁকা বোকা, সোজা যদি না হয়, যদি বেঁকা পথের মধ্যে সব থেকে ছোট পথ যদি তুমি বেছে নাও, তাহলেও কিন্তু সেটা স্মরণ হবে না। স্মরণ হতে গেলে সব থেকে সোজা পথ হতে হবে, সরলরৈখিক হতে হবে এবং ছোট হতে হবে। ক্লিয়ার? ওকে, দুটো একটা কথা এখানটায় বলবো, সেটা হচ্ছে এই যে স্মরণের দিক হয়, স্মরণের দিক হয় যদি আমরা স্মরণ জানতে পারি কোন একটা বস্তুর, বা কোন একটা বস্তুরই বলি, অবজেক্টই বলি, কারণ বিজ্ঞানের ভাষায় সমস্ত কিছু তো সব জিনিসেরই একটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তার মানে আমি যদি একটা পেনকে ফেলে দিই, তাহলে সেটারও আমরা স্মরণ বের করতে পারি। তো এই যে পেনটাকে ছেড়ে দিচ্ছি, এটাও তো একটা বস্তু, এটাও একটা বস্তু। তার সাথে সাথে একটা মানুষ যদি কোনো সোজা পথে যায়, তাহলে সেটাকে আমরা বস্তু বলেই ধরে নিচ্ছি, সেটাকে আমরা বস্তু বলেই ধরে নিচ্ছি। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে কোনো একটা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হলো স্মরণ। আর স্মরণ জানা থাকলে তার একটা নির্দিষ্ট দিকও জানা থাকে, তার একটা নির্দিষ্ট দিকও জানা থাকে। কেন, মানে কিভাবে, মানে একটা মানুষ সে উত্তর দিকে সোজাসুজি যাচ্ছে, না দক্ষিণ দিকে সোজাসুজি যাচ্ছে, না পূর্ব দিকে সোজাসুজি যাচ্ছে, না পশ্চিম দিকে সোজাসুজি যাচ্ছে, না উত্তর দক্ষিণ কোণে যাচ্ছে, মানে যে কোনো একটা দিক হোক, মোদ্দা কথা দিকের উল্লেখ থাকবে, মোদ্দা কথা দিকের উল্লেখ থাকবে। কিন্তু অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দিকের উল্লেখ থাকে না। দিক বলতে ডিরেকশন, ইংরেজিতে যদি বলা হয় ডিরেকশন, তো অভিমুখ, ভালোবাসা আরো বলা হয় অভিমুখ। তো অভিমুখ স্মরণের ক্ষেত্রে থাকে,
অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে অভিমুখ বা দিক থাকে না। কেন থাকে না? কারণ আছে, কারণ বা দিকের প্রয়োজন পড়ে না। ধরো তুমি এখান থেকে এই যে এ পয়েন্টটা থেকে এই সোজা উপরের দিকে যাচ্ছ, গিয়ে আবার একটু নিচের দিকে এসে আবার উপরের দিকে যাচ্ছ, আবার নিচের দিকে, আবার এই উপরের দিকে যাচ্ছ, তো বারবার কিন্তু আমরা দিক পরিবর্তন করছি, বারবার কিন্তু আমরা দিক পরিবর্তন করছি। যদি এটা আমরা যদি ম্যাপ হিসেবে যদি ধরি, তাহলে এটা উত্তর দিক, নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক, ডান পাশেটা পূর্ব দিক, আর বাম পাশেটা পশ্চিম দিক। তার মানে আমরা উত্তর দিকে তো যাচ্ছি, এই পূর্ব দিকে তো যাচ্ছি, কিন্তু পূর্ব দিকে যাওয়ার সাথে তো আবার উত্তর দিকে উঠছি, তার মানে উত্তর পূর্ব কোণে উঠলাম। আবার কিন্তু নিচে নেমে এসছি, নিচে নেমে আসা মানে আমরা এই নিচে নেমে আসি, এই সোজাসুজি, মানে কি বলবো, পূর্ব দক্ষিণ কোণে আমরা নিচের দিকে নামছি, আবার সেটা আবার উত্তর পূর্ব কোণে উঠছে, আবার পূর্ব দক্ষিণ কোণে আসছে, আবার উত্তর পূর্ব কোণে যাচ্ছে। তো বারবার কিন্তু এই পথের দিকটা পরিবর্তন হচ্ছে। তাই আমরা সহজে বোঝার জন্য আমরা দিকটা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দেখি না। আমাদের অতিক্রান্ত নির্ণয়ের জন্য দিকের প্রয়োজন নেই, পরিষ্কার ভাষায় আমাদের লাগেই না। অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দিকের প্রয়োজন পড়ে না, আমরা দিকটা দেখি না, দিক দেখার প্রয়োজন পড়ে না। বাইকে বা গাড়ির উপরে ওই ডিসপ্লের মধ্যে দেখা যায় যে সেই বাইকটা বা সেই গাড়িটা কতটা কিলোমিটার পথ চলেছে, টোটাল কত কিলোমিটার পথ চলেছে দেখা যায়। বাড়ি যদি গাড়ি থেকে চেক করো বা কারোর কাছে জানার চেষ্টা করো, তো ওই যে ডিসপ্লেতে যেটা উঠছে, ডিজিটাল ডিসপ্লেতে ওঠে, তো ওই যে টোটাল যে ডিস্টেন্সটা উঠছে সেটা কিন্তু আমাদের এই অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স, আমি কথাটা বলেই দিয়েছি, এই যে ডিস্টেন্সটা ওঠে, ঠিক আছে, মোট যে বাইকটা সারা জীবনে কতটা পথ গেছে সেইটা কিন্তু এই অতিক্রান্ত দূরত্ব। তো বাইকে কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব দেখায়, সরণ দেখায় না, বাইক বা গাড়ি যে কোনো গাড়ি সরণ দেখায় না, অতিক্রান্ত দূরত্ব দেখায়। দেখালো তুমি যেখানে জন্মেছো, যে হসপিটালে যে বেডে জন্মেছো বা নার্সিংহোমে যে বেডে জন্মেছো, সেই জায়গায়, সেই এক্স্যাক্টলি জায়গাটায় আবার তুমি সারা জীবনের শেষে তুমি সেই জায়গাটায় মারা গেলে, তাহলে তোমার বলতে পারে কেউ যে তোমার সারা জীবনের স্মরণ শূন্য। কারণ কি? তুমি যদি এই স্মরণের কনসেপ্টে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার সাথে সাথে বা যে কোনো টাইমে আবার যদি সেই জায়গাতেই, অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি এক জায়গায় হয়, এ বিন্দু থেকে গিয়ে বি বিন্দুতে গেলে বি বিন্দু থেকে আবার এ বিন্দুতেই যদি ফিরে চলে আসো, তাহলে ওই বস্তুর স্মরণ হবে শূন্য, স্মরণ হবে শূন্য। ঠিক তেমনই তোমার জন্ম যে বেডে হয়েছে সেই বেডেই যদি তোমার মৃত্যু হয়, তাহলে বলতে পারি তোমার জীবনে স্মরণ কিছুই হয়নি, শূন্য, শূন্য। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু অবভিয়াসলি হয়েছে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু অবভিয়াসলি হয়েছে। তো মোটামুটি আমাদের স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে এটুকু জানলেই যথেষ্ট। আর দুটো কথা বলবো, যেটা হচ্ছে দুজনের ক্ষেত্রেই সেম। কি জিনিস সেম? দুজনের একক, সিজিএস একক এবং এসআই একক, সেইটা একটু জানতে হবে, তাছাড়া আর কিছু জানা লাগবে না। তো আমি বলে দিই, মুখেই বলে দিচ্ছি যে অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ দুটোর ক্ষেত্রে একই হবে। দুজনের ক্ষেত্রেই এসআই একক কি হবে? এসআই একক হবে মিটার, এসআই একক হবে মিটার। কেন মিটার হবে আমি কারণটাও বলছি। এবং সিজিএস একক হবে, সিজিএস একক হবে সেন্টিমিটার, সেন্টিমিটার। কেন মিটার হলো? কারণ আমরা যে পথ অতিক্রম করছি সেটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট লেন্থের কথাই বলছি, নির্দিষ্ট একটা দৈর্ঘ্যের কথাই বলছি। পেনের একটা দৈর্ঘ্য মাপা হয়, একটা রাস্তার দৈর্ঘ্য মাপা হয়, তার মানে আমরা স্মরণ ঘটাই বা অতিক্রান্ত মানে দূরত্ব পেরিয়ে যাই, সেটা আমরা পরিমাপ করার জন্য আমরা কিন্তু লেন্থের পরিমাপই করব, দৈর্ঘ্যের পরিমাপই করব। দৈর্ঘ্যের একক কি হয়? দৈর্ঘ্যের একক হয় মানে এসআই একক হয় মিটার। তার জন্য আমাদের অতিক্রান্ত দূরত্ব বলো আর স্মরণ বলো, তার এসআই একক হবে মিটার, আর সিজিএস এককটা হবে সেন্টিমিটার। অতটা যদি সিজিএস একক সম্পর্কে না জানাও থাকে, শুধু এখন মাথায় রাখো যে সিজিএস একক এসআই এককের থেকে ছোট হয়, তো সিজিএস একক কোনটা হবে? সেন্টিমিটার। আমরা তো বলি সেন্টিমিটার, আমরা স্কেলে যে মাপগুলো নিই, কোনো একটা জ্যামিতির কোনো একটা ছবি আঁকতে গেলে আমরা 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার লেন্থ আঁকি না, তো সেই হলো সেন্টিমিটার। আর তার থেকে বড় হয় মিটার, তার থেকে বড় হয় মিটার। তার মানে এসআই একক বড় কার থেকে? সিজিএস এককের থেকে। এইটুকু শুধু মাথায় রাখো, চলবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব, স্মরণ শেষ। এরপরে যেটা জানতে হবে দ্রুতি ও বেগ। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। এই দুটোকেও আমরা একসাথে জানবো, এই দুটোকে একসাথে জানতে হবে, কারণ এই দুটো আমাদের একে অপরের সাথে রিলেটেড। দ্রুতির ইংরেজি স্পিড। তো আমরা বলি গাড়ির স্পিড কিন্তু খারাপ না, বেশ ভালো স্পিডে চলছিস, এরকম বলি। তো স্পিড কি জিনিস সেটা ভালো করে বুঝবো, এবং বেগ কি জিনিস বা ভেলোসিটি কি জিনিস সেটা ভালো করে বুঝবো।
তার আগে যেটা বলবো, এই যে একটু আগে অতিক্রান্ত দূরত্ব ও সরণ সম্পর্কে পড়ে এলে, অতিক্রান্ত দূরত্ব ও সরণ সম্পর্কে তো পড়ে এলে। তো এই অতিক্রান্ত দূরত্ব কি বললাম, এই অতিক্রান্ত দূরত্বের ভাই হলো দ্রুতি। অতিক্রান্ত দূরত্বের ভাইকে দ্রুতি, এই যে দ্রুতি অতিক্রান্ত দূরত্বের ভাই। আর সরণের ভাইকে বেগ, সরণের ভাইকে বেগ। তোমার ভাই আছে না, তো তোমার যেরকম ভাই আছে, নিজের না থাক, কাকা পিসি জ্যাঠা পাশের বাড়ির, তো ভাই তো আছে, অতিক্রান্ত দূরত্বেরও ওরকম ভাই আছে। অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি। দেখো কিভাবে মনে রাখবা কার ভাইকে, দ্রুতি। এই দূরত্বের সাথে দ্রুতি কথাটার ম্যাচ আছে, তার মানে দ্রুতি আর দূরত্ব এরা একে অপরের ভাই। আর পড়ে থাকলো কে, সরণ আর বেগ, তো ওরা দুজন একে অপরের ভাই। ক্লিয়ার? তো অতিক্রান্ত দূরত্বটা আমাদের মনে আছে বা এত সময় ধরে পড়ানো হলো, যেটা কনসেপ্টটা মাথায় থাকলেই হলো। আর সরণ কি সেটাও মনে আছে, বেগ এবার আমাদের বুঝতে হবে, এবং দ্রুতি কি সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে সংজ্ঞায় কি বলেছে সেটা একটু লেখাটা পড়ি। বলছে একক সময় বলতে 1 সেকেন্ডে হতে পারে, 1 মিনিটে হতে পারে, 1 ঘন্টায় হতে পারে, মধ্যে কথা 1 নিয়ে সব হবে, 1 মিনিট 1 সেকেন্ড বা 1 ঘন্টা, যাই হোক। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। মানে একক সময় বলতে দেখো এই একটা রাস্তা আছে, তুমি এখানে আছো, ধরে নিচ্ছি বাইকে যাচ্ছ, বাইকে, তো বাইকের ছবি আমার আঁকা এখন সম্ভব না, ধরে নিলাম এটাই বাইক। দেখো বাইকে করে তুমি যাচ্ছ, তো বাইকে করে তুমি যাচ্ছ তো ভালো কথা, তো বলছে একক সময় মানে আমি ধরে নিলাম 1 সেকেন্ডের মধ্যে তুমি যতটা পথ যাবে, 1 সেকেন্ডে দেখালে এতটা পথ চলে গেলে, 1 সেকেন্ডে দেখালে এতটা পথ চলে গেলে, তাহলে এই যে ডিসটেন্সটা হবে, এই যে ডিসটেন্সটা এসছে, এই ডিসটেন্সটাকেই আমরা বলি দ্রুতি, তাকেই আমরা দ্রুতি বলি। মানে কি, একক সময় দিয়ে আমরা দ্রুতি উপরে রেখে ভাগ করব, দূরত্বটাকে ভাগ করব। অতিক্রান্ত দূরত্ব বাই সময় যদি করি তাহলে আমরা দ্রুতি পাই। এই সমীকরণটা মাথায় থাকলে আমরা সংজ্ঞা লিখতে পারবো। বলেছে একক সময়ে কোনো বস্তু যতটা পথ অতিক্রম করে বা যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। ক্লিয়ার হলো? আর এইদিকে যে বেগের কনসেপ্টটা কি বলেছে, বলছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা সরণ ঘটায়, এখানে কিন্তু দূরত্ব বলেনি, এখানে সরণ বলেছে, কারণ বেগের সাথে সরণের সম্পর্ক, বেগ আর সরণ ভাই ভাই। বলছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা সরণ ঘটায় তাকেই বস্তুটির বেগ বলে। তার মানে আমাদের দ্রুতি কিন্তু বা স্পিড কিন্তু আঁকাবাঁকা পথে হতে পারে, একক সময়ে আঁকাবাঁকা পথে যতটা পথ অতিক্রম করছে সেটাই হলো দ্রুতি। কিন্তু বেগের ক্ষেত্রে আমাদের স্ট্রেট পথে যেতে হবে, সোজাসুজি যেতে হবে, এবং একক সময়ের মধ্যে যতটা তাহলে পথ অতিক্রম করবে সেটাই হলো আমাদের বেগ হবে। ক্লিয়ার হলো? তা বেগের সমীকরণ কি? বেগের সমীকরণ হচ্ছে বেগ সমান সমান সরণ বাই সময়, অর্থাৎ সরণের সাথে সম্পর্কযুক্ত। সমীকরণটা মাথায় রাখতে হবে, সংজ্ঞাটাও মাথায় রাখতে হবে, কিছু করার নেই, মুখস্থ আমাদের রাখতেই হবে। মুখস্থ তো আশা করা যায় বুঝে গেছো, বুঝে মুখস্থ করলে বেশি দিন মনে থাকবে, না বুঝে মুখস্থ করলে মনে থাকবে না। তো এখানটায় যেটা দরকার পড়লে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দ্রুতিটা আর বেগটা। একক সময় সেটা আমি 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, ধরে না 1 মিনিটে আমি যতটা পথ যাব, যতটা দূরত্ব যাব সেটাই হলো আমার দ্রুতি। আর 1 মিনিটে আমি সব থেকে শর্টেস্ট ওয়েতে যতটা পথ যেতে পারবো বা সরণ বরাবর যতটা পথ যেতে পারবো সেটাই হলো আমার বেগ। ক্লিয়ার আশা করা যায়? তো বেগ আর দ্রুতি দুটোই তো আমাদের একটা লেন্থকে পরিমাপ করা হয়, তাই, এবং তার সাথে সাথে যেহেতু এটা অতিক্রান্ত দূরত্ব তো লেন্থ দিয়ে মাপা হচ্ছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, যেহেতু দ্রুতির সমীকরণ কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগের সমীকরণ কি সরণ বাই সময়। তো আমি যদি একটা সমীকরণ থেকে আমি যদি একটা একক থেকে বের করি, তাহলে কিভাবে বের করছি দেখো, দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তো তাহলে অতিক্রান্ত দূরত্বের যে একক সেটা কি, এসআই একক কি, অতিক্রান্ত দূরত্বের এসআই একক কি, মিটার, একটু আগে বলা হয়েছে, তো মিটার লিখলাম মিটার। আর সময়ের এসআই একক কি, সময়ের এসআই একক হোক সিজিএস একক হোক, যাই একক হোক না কেন তার একক হবে সেকেন্ড,
তাই আমরা নিচে লিখছি সেকেন্ড। ঠিক আছে, যেহেতু মিটার বাই সেকেন্ড হচ্ছে দ্রুতির একক, তাই আমরা এই মিটার বাই সেকেন্ডটাকে, মিটারকে এম এবং সেকেন্ডকে বাই দিয়ে SEC এইটুকু লিখতে পারি, বা এইটাকেই, এই লেখাটাকে আমরা এইভাবেও লিখে দিতে পারি, এইভাবেও লিখতে পারি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সি হবে এটা, এটা লিখতে পারি। যেটুকু বোঝা গেছে সেটুকুই না, এই জিনিসটা যদি নাও মনে থাকে কোনো প্রবলেম নেই, মিটার পার সেকেন্ড যদি বলি তাও হবে, মিটার পার সেকেন্ড বা মিটার বাই সেকেন্ড যদি বলি তাও হবে, কোনো প্রবলেম নেই। তো আমরা যেরকম দ্রুতি থেকে, এটা যেহেতু দ্রুতির সমীকরণ থেকে আমি বের করেছি, তা দ্রুতির আর বেগের মধ্যে কি খুব একটা ডিফারেন্স আছে? নেই কিন্তু, কারণ বেগের যে সমীকরণ সেটা হচ্ছে বেগ সমান সমান সরণ বাই সময়, সরণের একক কি, এসআই একক মিটার, তাই আমরা মিটার লিখতে পারি। আর বেগের সরণের একক হলো তো মিটার, আর সময়ের একক কি হবে, সেকেন্ড, তাই মিটার বাই সেকেন্ড লিখতে পারি। মিটার বাই সেকেন্ড মানে তো মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো আমাদের দ্রুতি বা বেগ যাই বলি না কারণ দুজনের এসআই একক সেম, কি হবে, মিটার বাই সেকেন্ড সমান সমান বলতে পারি মিটার পার সেকেন্ড। আর সিজিএস একক কি হবে, এর থেকে সিজিএস একক ছোট হয়, তার মানে সেন্টিমিটার হবে, সেন্টিমিটার বাই সেকেন্ড সমান সমান সেন্টিমিটার পার সেকেন্ড। এইটুকুই জাস্ট কাজ, আর কিছু নেই দ্রুতি আর বেগ সম্পর্কে। এনাফ। ত্বরণ এবং মন্দন সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, যেটা তার পরবর্তী টপিক যেটা পড়াবো, নিউটনসের 3টে সূত্র, সেই নিউটনস ল সম্পর্কে জানতে গেলে আমাদের মন্দন, ত্বরণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্রুতি, বেগ, তারপরে হচ্ছে সরণ, অতিক্রান্ত দূরত্ব, এই সমস্ত টপিকগুলো জানার প্রয়োজন আছে। তো তাই মন্দন এবং সরণ সম্পর্কে মন্দন এবং ত্বরণ সম্পর্কে জানবো এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন সম্পর্কে। ত্বরণ এই পাশে লেখা আছে, মন্দন এখানে লেখা আছে, মন্দনকে আবার ঋণাত্মক ত্বরণও বলা হয়। কেন বলা হয় আমি বলবো। যাই হোক, ত্বরণ সম্পর্কে আগে বুঝি একটু। হচ্ছে একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে বস্তুটির ত্বরণ বলে। বেগ বৃদ্ধি মানে, এটা সংজ্ঞা থেকে ভালো বোঝা হয়নি হয়তো, আমি এখন বলি একদম সহজ সরল ভাষায় বলি। ধরো তুমি একটা বাইকে যাবে, বাইকে করে যাচ্ছ, সেটা নিজে চালাও বা অন্য কেউ চালায়, নিজে তো চালাও না, অন্য কেউ চালাচ্ছে ধরো। তো সেই সিচুয়েশনে হঠাৎ করে দেখালো তুমি এখন গাড়িতে উঠলে, গাড়ির গতিবেগ মোটামুটি গতি আছে বা স্পিড আছে, স্পিড মোটামুটি আছে কেমন, ওই 20 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে সেই বেগটা 40 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেওয়া হলো 1 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যেই ধরো 1 সেকেন্ডের মধ্যে বৃদ্ধি করে দেওয়া হলো। এই যে একদম পুরো তুরান্ত, একদম পুরো শর্টেস্ট টাইমে, একদম পুরো কম সময়ের মধ্যে যে বেগের বৃদ্ধি ঘটানো হয় না, এই বেগ বৃদ্ধির হারকে বা বেগ বৃদ্ধি ঘটানোর কনসেপ্টটাকে বা বেগ বৃদ্ধি ঘটানোর যে হারটা, তাকে বলা যায় ত্বরণ। তো এটাই এখানটায় বলা হয়েছে, বলছে একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে বস্তুটির ত্বরণ বলে। একক সময় বলতে 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে। তো 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বস্তুর বেগ বৃদ্ধির যে হার, বস্তুর একদম পুরো চাক করে বেগ বৃদ্ধি করা হচ্ছে, তো ওই বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় বা অ্যাক্সেলারেশন। আমরা যদি 4 চাকা গাড়ি চালাই তাহলে ওখানটায় বলা হয় যে অ্যাক্সেলারেশনের উপরে চাপ, অ্যাক্সেলারেশনের উপরে চাপলে বেগের বৃদ্ধি ঘটে, মানে গাড়ির গতি বাড়ে। তার মানে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ত্বরণটা কি, তুরন্ত গাড়ির গতি বাড়াচ্ছে, তো হচ্ছে অ্যাক্সেলারেশন। ত্বরণের সমীকরণ কি, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগের বৃদ্ধি বাই সময়। বেগের বৃদ্ধি বলেছি কেন, কারণ বেগ বৃদ্ধি ঘটবে, এখানে কিন্তু কমবে না কখনো, বেগের সবসময় বৃদ্ধি ঘটবে, সেটা হলো বেগের বৃদ্ধি বাই সময় হলো ত্বরণ। ঠিক আছে, ত্বরণের এবং মন্দনের এসআই একক, সিজিএস একক দুজনেরই সেম, আগে থেকেই বলে দিলাম। কি হবে সেটা পরে বলছি, আগে মন্দনটা বলে নিই তারপরে। ত্বরণের ক্ষেত্রে হচ্ছে তুরন্ত 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বেগ বৃদ্ধি ঘটছে, তাকে ত্বরণ বলে। আর 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বেগ চট করে বেগ কমিয়ে দেওয়া হলো, গতি কমিয়ে দেওয়া হলো, সেটা হলো মন্দন। বলে যে একক সময় কোনো বস্তুর বেগ হ্রাস মানে কমানো, হ্রাসের হারকে মন্দন বলে, হ্রাসের হারকে মন্দন বলে। তাই লেখা আছে মন্দন ইজ ইকুয়াল টু বেগের হ্রাস বাই সময়, বেগের হ্রাস বাই সময়। ঠিক আছে, তার মানে আমি দেখালো 40 কিলোমিটার পার আওয়ারে গতি নিয়ে যাচ্ছিলাম, তুরন্ত একটা সামনে কোনো বাচ্চা চলে এসছে বা কোনো একটা কিছু এসছে, গাড়ি ঘোড়া হ্যান ত্যান কিছু একটা এসছে, আমি বেগটা কমিয়ে সেটা 10 কিলোমিটার পার আওয়ারে চলে আসলাম। তাহলে এই যে বেগটা যে কমানো হলো তুরন্ত একদম পুরো 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে, সেটাকে বলেছে মন্দন। ঠিক আছে, দেখো এসআই একক কিভাবে বের করা হচ্ছে। ত্বরণের এসআই একক কি লেখা হয়েছে, যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস একক লেখা হয়েছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটারটা কিভাবে হচ্ছে সেটা তো জানো,
কারণ সেন্টিমিটার সিজিএস এর একটু ছোট একক এসআই এর থেকে, তার জন্য সেন্টিমিটার। তো এই যে মিটার স্কোয়ারটা কিভাবে হলো সেটা বোঝাই। তাহলে এখানটা আছে বেগের বৃদ্ধি বাই সময়। বেগের একক কি? বেগের একক হয় মিটার পার সেকেন্ড, আমরা একটু আগে বের করেছি মিটার পার সেকেন্ড। এবং নিচে আছে আবার এখানে সময়, তার জন্য আমরা এখানটা আবার সেকেন্ড দিয়ে ভাগ দিয়েছি। এবার দুটো সেকেন্ডের ভাগ আছে, কেমন? মিটার বাই সেকেন্ড একটা এরকম ভাবে আছে, আবার এদের ভাগ আছে সেকেন্ড দিয়ে। এই ভাগ চিহ্নটার যে সেকেন্ডটা আছে, এই সেকেন্ডটাকে এইভাবে লেখা হয়েছে এখানটায়। তো আমি কথার কথা ধরে নিলাম এই ভাগ করা হয়েছে যে সেকেন্ডটাকে, সেটাকে সাইডে লেখা হলো, সাইডে লেখা হলো, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা এই জায়গাটায় গুণ চিহ্ন আনবো। কিভাবে গুণ চিহ্ন আনতে গেলে কি করব? এই 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 জায়গায় যে এসটা আছে, সেকেন্ডটা আছে, সেকেন্ডের নিচে কিছু নেই মানে এক আছে মনে করে নেব। সেকেন্ডের নিচে কিছু নেই মানে এক আছে মনে করে নেব। যখন এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে কনভার্ট করে দেব, তখন এই বা সাইডে যে এম বাই এস আছে, মিটার বাই সেকেন্ড যেটা আছে, ওটা ওইভাবেই থাকবে, ওটার কোনো চেঞ্জ ঘটবে না। কিন্তু গুণ চিহ্ন বসানোর পর এই সেকেন্ড বাই যে ওয়ান আছে, সেই সেকেন্ড বাই ওয়ানটাকে উল্টে দিতে হয় সব সময়। ভাগ থেকে গুণে যদি কনভার্ট করি, তাহলে প্রথমের অংশটুকু উল্টাবে না, দ্বিতীয়র যে অংশটা আছে সেটা উল্টে দেবো। কি করে দেবো? এখানটায় ওয়ান বাই সেকেন্ড। যদি এখানে ওয়ান না থেকে টু থাকতো, ফাইভ থাকতো, তাহলে ফাইভ বাই সেকেন্ড হয়ে যেত। তো এবার একের সাথে মিটারকে গুণ করো, তাহলে এক আর মিটার গুণ করলে এমই হবে, অর্থাৎ মিটারই হবে। আর সেকেন্ডকে গুণ করলে সেকেন্ড স্কোয়ার, দুটো সেকেন্ডের গুণ, তাই সেকেন্ড স্কোয়ার। তাই লেখা হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এই মিটার বাই সেকেন্ড স্কোয়ারকে মিটার পার সেকেন্ড স্কোয়ার আকারে লেখা হয়েছে। আর ত্বরণের যা এসআই একক মিটার পার সেকেন্ড, মন্দনেরও তাই মিটার পার সেকেন্ড এসআই একক লিখে নেবে, আমি আলাদা করে লিখছি না, তুমি লিখে নেবে। আর মন্দনের সিজিএস একক যা, ত্বরণেরও সিজিএস একক তাই, কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইট। এবার এই নিচে একটা প্রশ্ন লিখেছি, যে প্রশ্নটা যদি আমি সলভ করি তাহলে সহজে বুঝতে পারবে যে ত্বরণ আর মন্দনের অঙ্ক দিলে কিভাবে সলভ করতে হবে। বলেছে ধরা যাক একটা বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এবং 10 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার কথা বলছে? ত্বরণের কথা। বেগ বৃদ্ধি পেয়ে হয় 40 মিটার পার সেকেন্ড, তাহলে বস্তুটির ত্বরণ কত? ত্বরণ বের করার জন্য কি করতে হয়? অতএব যে লিখছি ত্বরণ ইজ ইকুয়াল টু যে অন্তিম বিন্দু, অন্তিম যে বেগ, কত অন্তিম বেগ? বেগ হচ্ছে অন্তিম বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড। তো আমাদের অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে বিয়োগ করতে হয়, কারণ ধরো এ বিন্দুতে আমি আছি আর বি বিন্দুতে, মানে এইরকম দেখালো যাত্রা হচ্ছে। তো এ বিন্দুর বেগ ছিল 20 কিলোমিটার পার সেকেন্ড, 20 কিলোমিটার না, এখানটা 20 মিটার দিয়েছে, তো 20 মিটার পার সেকেন্ড ধরো নিলাম, 20 মিটার পার সেকেন্ড। আর বি বিন্দুতে বেগ হয়েছে 40 মিটার পার সেকেন্ড। তো আমাদের গতির বেশি কোনটাই? 40 মিটার পার সেকেন্ড। আমরা পরবর্তী যে বেগটা আছে তার থেকে আগের বেগটা যদি বিয়োগ করি, তাহলে যে বেগের যে হয়েছে, বেগের যে পরিবর্তনটা হয়েছে সেটা বের করতে পারবো, তার জন্য বিয়োগ করা হচ্ছে। তাহলে 40 মাইনাস 20 মিটার পার সেকেন্ড লিখলাম, বাই কত সেকেন্ডে হয়েছে? 10 সেকেন্ডে, তাই নিচে লিখছি 10। তাহলে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 20 বাই 10 মানে কত? 20 বাই 10 মানে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম? কারণ এখানে 20 মিটার পার সেকেন্ড বলছে, এখানে 40 মিটার পার সেকেন্ড বলছে। আর মিটার পার সেকেন্ড বলা থাকা মানেই, মিটার পার সেকেন্ড আছে মানেই কিন্তু এটা এসআই একক, আর এসআই একক, ত্বরণের এসআই একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই এখানটা লেখা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এটা মন্দনের ক্ষেত্রে হয়, মন্দনের ক্ষেত্রে তাহলে কি বলবে? ধরা যাক একটা বস্তুর বেগ 20 মিটার না লিখে এখানটা লিখবো যে 40 মিটার পার সেকেন্ড, এবং 10 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি না, এখানটা হবে হ্রাস পেয়ে 20 মিটার পার সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড হলে তাহলে বস্তুটির মন্দন কত? এইটুকু শুধু চেঞ্জ করে দিতে হবে, মন্দন কত, মানে আমাদের বেগটা হ্রাস ঘটবে, আর হ্রাস ঘটলে সেটা মন্দনের কনসেপ্ট চলে আসবে। তাহলে মন্দনের যদি কনসেপ্ট চলে আসে, তাহলে মন্দনের ক্ষেত্রে আমাদের অন্তিম যে দূরত্ব তার থেকে প্রাথমিক দূরত্বের বা মানে গতির বা বেগের আমাদের বিয়োগ করতে হবে। অন্তিম বেগ কত? 20, তাহলে 20 বিয়োগ 40 করতে হবে, কারণ 40 হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগের বিয়োগ করতে হচ্ছে। এটা আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ যাদের মাথায় ঢুকছে ভালো, আর না ঢুকলে কোনো প্রবলেম নেই, কারণ অঙ্ক দেবে না।
বাই দিয়ে 10 সেকেন্ড দিয়ে ভাগ দিতে হবে, কারণ সময় দিয়ে ভাগ দিতে হয়। এবার এইটুকু যদি আমি সলভ করি, এটা তাহলে মন্দন বেরোবে, মন্দনের এটা বেরোচ্ছে। তো আমি যদি 20 আর 40 এর বিয়োগ করি, দেখো এখানটা আছে ছোট সংখ্যা, এখানটা আছে বড় সংখ্যা, তা এইরকম কিন্তু বিয়োগ হয় না। আগে সবসময় বড় সংখ্যা আসে, পরে ছোট সংখ্যা আছে, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে আসবেই। তো সেই সিচুয়েশনে আমাদের কিভাবে বিয়োগ করব? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় বিয়োগ করব। সুবিধার জন্য আমি সাইডে করে নেব 40 বিয়োগ 20, এইভাবে বিয়োগ করে নেব। করে নিয়ে যে 20টা অ্যান্সার হলো, বাই নিচে 10 আছে যেরকম লিখলাম, কিন্তু এই বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাকে এখানটায় বসাতে হবে। তাহলে -20 হলো, -20/10। এবার 10 এর সাথে এই 20টা যদি কাটাকুটি করি তাহলে হবে 2 হলো, তাহলে -2 হলো অ্যান্সার, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। যেহেতু মন্দনের সমীকরণ থেকে আমরা যদি কোনো একটা ক্যালকুলেশন করি এবং সেখান থেকে আমাদের উত্তর সবসময় মাইনাসে আসে, যেহেতু মাইনাসে আসে তাই আমরা এই মন্দনকেই ঋণাত্মক ত্বরণ বলি। ঋণাত্মক মানেই কিন্তু মাইনাস, তার জন্য বলেছে ঋণাত্মক ত্বরণ, বা এর আরেক নাম কি মন্দন। তা মন্দন আর ত্বরণের কনসেপ্ট হলো এটাই, আর কিছু নেই মন্দন এবং ত্বরণ সম্পর্কে। এরপরে যেটা জানতে হবে সেটা একটু বল সম্পর্কে জানতে হবে, এবং বলের পরে নিউটনের যে সমস্ত 3টে সূত্র আছে সেই সূত্র সম্পর্কে, তারপরে কার্য সম্পর্কে জানতে হবে, কার্য ক্ষমতা সম্পর্কে। মোদ্দা কথা হচ্ছে খুব ভালোভাবে আশা করা যায় বোঝা গেছে।